নমস্কার দর্শক বন্ধুরা, এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আমি আরেকবার অরিন্দম বিশ্বাস আপনাদের কাছে। আজকের শীর্ষক জনরোষ অর্থাৎ পাবলিক আউটরিচ। এটা কেন হয়, এটা তো একটা বোঝার বিষয় আছে, এবং জনরোষের সাথে মব ভায়োলেন্সের কিন্তু একটা যোগ থাকে, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। কিন্তু জনরোষটা তৈরি হয় কেন? মানুষ যখন আবেগতাড়িত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, মানুষ যখন প্রতিবাদ করতে যায়, সেই সময় জনরোষের তৈরি হয় একজন আরেকজনকে নিয়ে। এইটা মনে রাখার কথা, সবাই হয়তো এই গানটা শুনেছেন। পিট সিগারের একটা গান আছে, ওয়ান ম্যানস হ্যান্ড ক্যানট কাট দ্য প্রেজেন্ট ডাউন। সেইখানে উনি বারবার বলেছেন অনেকজন মিলে প্রতিবাদ। এই প্রতিবাদ মাঝে মাঝে জনরোষে তৈরি হয়। জনরোষ মানে কিন্তু তার মধ্যে একটা রাগ, ক্ষোভ এবং তার সাথে অনেক সময় ভায়োলেন্স কিন্তু একসাথে হয়ে যায়। জনরোষ কোনো দেশেই আইনের বৈধতা পায়নি, কিন্তু বিভিন্ন দেশে হয়েছে, ভারতবর্ষেও হয়েছে। সেই জনরোষ স্বাধীনতা আন্দোলনের আগে সময়ে হয়েছে, ব্রিটিশদের আগেও হয়েছে, ব্রিটিশদের পরেও হয়েছে, বিভিন্ন সময়। কমিউনিস্টরা ট্রাম জ্বালিয়েছিল, 1 টাকা দাম বেড়েছিল বা 1 পয়সা দাম বেড়েছিল বোধহয়, সেটাও জনরোষ ছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সেখানে একটা জনরোষ তৈরি হয়েছিল, কারণ মানুষ খাবার পাচ্ছিল না, অপ্রতুলতা ছিল, মানুষ ক্ষুধার্ত ছিল। তখন মানুষের মধ্যে একটা প্রতিবাদ করার রাস্তায় নেমে, এবং সেখানে বহু মানুষ জড়িত হয়, কথাটা জন। এইভাবে জনরোষ বিভিন্ন সময় বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায়। আপনি যদি দেখেন ইতিহাসগুলো, ইরানে 1979-তে যখন খামেনি এসছিল, তখন একটা বিরাট জনরোষ হয়েছিল। কারণ তখন রাজা পাল্লাভি ছিলেন, পাল্লাভিকে যখন চলে যায় তখন খামেনি আসেন। সেই জনরোষের ফলে আমেরিকান কনসুলেট দখল হয়ে গেছিল, এবং সেটা বড় আমেরিকা বলে। পরবর্তী ক্ষেত্রে ইরানের যে প্রেসিডেন্ট হয় মেহমুদ আহমেদিজাদ নিজাদ, আমি ওটা খুব একটা উচ্চারণ করতে পারি না, তিনি ওর মধ্যে নাকি লিডার ছিলেন। তো সেইটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ওটা একটা জনরোষ হয়েছিল বিভিন্ন বিশ্বে বিভিন্ন সময়। আরেকটা বিষয়, শান্তিপূর্ণভাবে যদি জনরোষ দেখেন, সেটা হিপি আন্দোলন। কিন্তু চার্চের বাড়াবাড়ি, বারবারন্ত, একঘেয়ে জীবনযাত্রা, সেটাও কিন্তু একটা জনরোষ ছিল, একটা হিপি আন্দোলন। যদিও হিপি আন্দোলনটা টিকতে পারেনি, শান্তিপূর্ণ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ড্রাগ, কখনো মার্ডার কেসে জড়িয়ে যাওয়া, তারা বিভিন্ন গান গেয়েছেন, এটাও জনরোষই ছিল। এরপরে জনরোষ আফ্রিকাতেও দেখা গেছে। সেটা যদি আপনি দেখেন, ইথিওপিয়ার ইতিহাসেও দেখুন, ঘানার ইতিহাসে দেখুন, ওখানে মাঝে মাঝেই মিলিটারি ডিক্টেটরশিপ হয়েছে, কিন্তু জনরোষও তৈরি হয়েছে এই ডিক্টেটরশিপের বিরুদ্ধে। সেখানে মানুষের রাগ, ক্ষোভ ফেটে পড়েছে, যারা নেতৃত্বে আছেন। বিভিন্ন দেশে এটা হয়েছে, একই জায়গা থেকে। কখনো সেটা শান্তিপূর্ণভাবে হয়েছে, বা কখনো অশান্তি ডেকে এনেছে। এইবার আমেরিকার ভিয়েতনাম যুদ্ধ যখন চলেছে, সেখানেও জনরোষ হয়েছে। তখন জন লেনন, তিনি গান গেয়েছিলেন, যুদ্ধ বিরতি ঘোষণা করার জন্য। আমেরিকার লোকেরা রাস্তায় রাস্তায় নেমেছেন, সেটাও জনরোষ ছিল। এবং জন লেননের সেই বিখ্যাত গান অল উই আর সেইং, সে নো টু ওয়ার।
আবার আমেরিকাতে যদি দেখেন, জর্জ ফ্লয়েড, যতদূর সে একজন কৃষ্ণাঙ্গ ছিল, সে দোকানে কিছু একটা সে অন্যায় করেছিল, কিন্তু পুলিশ এসে তাকে এমন তার ওপর বসলো, সে মারা গেল। সেদিন আমেরিকার রাস্তায় প্রচুর মানুষের ভিড়, জনরোষ তৈরি হয়। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জনরোষ হয়, কখনো সেটা শান্তিপূর্ণ, কখনো সেটা অশান্তি ডেকে এনেছে। চেকোস্লোভাকিয়ার ভেলভেট রেভলিউশন, সেখানে একজন, যদিও সে ঘটনাটা একটু রিউমার ছড়িয়েছিল যে একজন ছাত্র মারা গেছিল, সোভিয়েতরা দখল করে রেখেছিল, সেই ভেলভেট রেভলিউশনে লোকে চাবি বার করে, বাড়ির চাবি বার করে রাস্তায় নেমেছিল এবং চাবি আওয়াজ করে দিয়ে আওয়াজ করেছে, একজন আরেকজনের চাবিটা লাগিয়েছিল, আওয়াজ হয়েছিল। তারপর সোভিয়েতদের কাছে এমন প্রেশার তৈরি হয়, তারা ওখান থেকে চলে যায়। পরে চেকোস্লোভাকিয়া আলাদা হয়েছিল, সেটা অন্য জিনিস। কিন্তু কমিউনিস্ট শাসনের পতন হয়েছিল, সেখানেও একটা জনরোষ ছিল, কিন্তু সেটা অশান্তি ডেকে আনেনি, শান্তিপূর্ণ হয়েছে। পৃথিবীর যদি আপনি খুঁজে খুঁজে বেড়ান, এরকম জনরোষ হয়েছে, কখনো তৈরি করা হয়েছে, কখনো সেটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে, কিন্তু জনরোষ হয়েছে সেখানে আজকে মানুষের প্রতিবাদ, তখন তারা মানুষ করেছে। ঠিক একইভাবে ভারতবর্ষেও হয়নি তা নয়, বিভিন্ন প্রান্তে হয়েছে, জনরোষ হয়েছে, কিন্তু কখনো ভালো কারণ, কখনো সেখানে কোনো কারণ নেই। এই রাম রহিম বলে একজন সাধু বাবা আছেন, যার প্রচুর ফলোয়ার, তাকে যখন প্রথম অ্যারেস্ট করা হলো, সেখানেও জনরোষ, মিডিয়ার প্রচুর গাড়ি ভাঙচুর হয়েছিল। জনরোষের সাথে একটা বিষয় থাকে, মব ভায়োলেন্স। মব অনেক লোক মিলে তৈরি হয়। আপনি যদি ওই এক একটা লোককে আলাদা করে দেন, দেখবেন সে খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই শান্তিপ্রিয় মানুষ যখন একটা মবের মধ্যে একটা আইডিওলজি চলে, আমাদের কিছু করতে হবে, দেখবেন একটা অশান্তি হয়ে যায়। যে মানুষটা কোনোদিন একটা ঢিলও ছোড়েনি, সেও একটা ঢিল ছুঁড়ে দিচ্ছে। যে মানুষ কাউকে মারেনি, সে কাউকে মেরে দিচ্ছে। এইগুলো তৈরি হয়। চায়নাতে তিয়ানেনমেন স্কোয়ারের সে আন্দোলন, সেটাও একটা জনরোষই ছিল। যদিও কমিউনিস্ট কান্ট্রি, একই বিষয়, তারা মানুষের কখনো প্রতিবাদ সহ্য করতে পারে না। আর চায়না একটা রহস্যময় দেশ, তা গুলি করে উড়িয়ে দিয়েছিল। তাতে আমাদের সব থেকে লজ্জাজনক বিষয়, আমাদের এখানকার দেশের তখন কংগ্রেস সরকার হোক বা ভামেরা হোক, তারা সমর্থন করে। এটা অত্যন্ত লজ্জাজনক একটা অধ্যায় হয়েছিল। আমাদের সেই সাহসটা ছিল না প্রতিবাদ করা। কিন্তু জনরোষ বাংলাতেও আজকাল হচ্ছে। আমরা দেখলাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ডিম ছোড়া হলো, ইট ছোড়া হলো, এবং সেখানে বিজেপি সরকার 1 মাস হয়েছে জনরোষ বলে চালাচ্ছে। জনরোষ হয়েছে কারণ সবাই মানে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে। তার এতগুলো ফ্ল্যাট, বিভিন্ন স্তরে তৃণমূলের চুরি ডাকাতি হয়েছে, এটা তো অস্বীকার করা নেই, মানুষ বদলে দিয়েছে। কিন্তু এইটা প্রশ্ন এখানেই কিন্তু খুব বড় জায়গাটা, জনরোষকে কি কোনো দেশ সমর্থন করে না আদালত সমর্থন করে? আমাদের দেশে করে না। সরকার যখন আছে, পুলিশ যখন আছে, প্রশাসন যখন আছে, তখন জনরোষের প্রশ্ন আসে না। সভ্য দেশ, সেখানে জনরোষ হয়, প্রতিবাদ হয়, কিন্তু সেখানে ইট পাটকেল ডিম ছোড়া হয় না। এখন এই যে কয়েকদিন আগের যে ঘটনাটা, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, তার বিরুদ্ধে নিশ্চয়ই ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমি ক্ষোভের জায়গাটা, আমি একটা ডেমোক্রেসিতে থাকি, এখানে আদালত আছে, আইন আছে। বেআইনি কাজ কিন্তু কোনো মানুষকে চিহ্নিত করে তার উপর আক্রমণ করা, এটাকে জনরোষ বলে চালালে হবে না। সরকারকে নিজের দায়িত্ব থেকে এড়িয়ে গেলে হবে না। The government cannot evade responsibility. They have to enforce law and order in the streets. They have to enforce discipline. One cannot cite
any lame excuses, এটা হচ্ছে, জনরোষ হচ্ছে। No, that cannot be allowed in a democracy. That cannot be allowed in a civilized country like India. আমরা civilized, আমরা সভ্য। এটা সিয়েরা লিওন হতো, আমি কিছু বলতাম না। এটা ঘানাতে হতো, কিছু বলতাম না। কিন্তু আফ্রিকান দেশও এখন ডেমোক্রেসির দিকে চলে গেছে। They have, or they are limping back to democracy. They are believing in the ideals of democracy. এই জনরোষটা কমে যাচ্ছে। মানুষ যত শিক্ষিত হবে তখন প্রশ্ন আসবে, আমার কাছে আইন আছে, আদালত আছে, আমার কাছে প্রশাসন আছে, আমার বক্তব্যগুলো আমি সেভাবে গণতান্ত্রিকভাবে বক্তব্যটা রাখবো। কখনোই এমন জনরোষ করব না যেখানে আমাকে ডিম ছুটতে হবে, পাথর ছুটতে হবে। সুতরাং জনরোষ আর মব ভায়োলেন্স অনেক সময় মিলে যায়, তখন কিন্তু আন্দোলনটা অনেকটা বেপরোয়া হয়ে যায়। পশ্চিমবঙ্গের অনেক মানুষের ক্ষোভ আছে, অস্বীকার করার নেই, কিন্তু ক্ষোভ জানানোর জায়গা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আছে। আমাদের দেশে আমরা ডেমোক্রেসির কথা বারবার বলি, যে কারণে আমরা গর্বিত। We are proud of our democracy and we hold our constitution in the highest regard. কিন্তু সেই জায়গায় থেকে জনরোষ হয়ে আমাকে আটকাতে হবে, মানুষকে বোঝাতে হবে, নো, এটা উপায় নয়, এটা রাস্তা নয়, this is not the way to stage a protest. We cannot be violent, we cannot embrace violence. এই জায়গাটা বোঝাতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর জনরোষ না হলেও সেখানে তো একটা ইট ছোড়া হচ্ছে, চোর চোর চোর। ঠিক আছে, মানুষের ক্ষোভ আছে, মানুষের বিরক্তি আছে, মানুষ অত্যন্ত অসহায়, সেটাও বোঝা যাচ্ছে। অনেক ঘটনা ঘটে যেখানে জনরোষ তৈরি হয়, তার কারণ থাকে, কিন্তু সেটা একটা ভায়োলেন্ট রূপ নেবে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের সংবিধান সেটাকে কখনো মান্যতা দেয়নি। সেই চেতনার জাগরণ ভারতবর্ষে হয়েছে। আজ বিভিন্ন চিটফান্ডের পরে যখন বামপন্থীরা ছিলেন, তখন এত মিডিয়া ছিল না, এই জনরোষটাকে দেখানোর জন্য মিডিয়া ছিল না, কিন্তু তারা অনেক সময় বেঁচে গেছেন, এত অর্গানাইজ ভায়োলেন্স করেও বেঁচে গেছেন। কিন্তু শম্ভু মুখার্জি, এই চিটফান্ডের হোতা, সঞ্চয়িতা হোতা ছিল, সেখানে প্রচুর টাকা এদিক ওদিক উনি করেছেন, সেই মানুষগুলো ঠকেছেন, তখন জনরোষ তৈরি হয়। অনেক বছর বাদে তাকে অ্যারেস্ট করা হয়, তারপরে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল না, সে সুইসাইড করেছিল চারতলা থেকে, সেটাও একটা প্রশ্ন থেকে যে। কিন্তু তারপর বিষয়টা সঞ্চয়িতাতে যাদের হারানো হেরে গেছে। এরপরে সুদীপ্ত বাবু আসেন, তিনি প্রথমে বাম জমানায় প্রচুর লাভবান হয়েছেন, তারপর লাভবান থেকে আরো বেশি লাভবান হয়েছেন যখন তৃণমূল সরকার আসে। এই যে চিট ফান্ড করে চুরি চামারি তো করেছেন, এটা অস্বীকার করার নেই। তারপর যাই হোক, বান্ধবীর সাথে জম্মু অ্যান্ড কাশ্মীরে তাকে ধরা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এই যে জনরোষ তৈরি হয়েছিল, তখন কিছু মানুষ টাকা পেয়েছিল, কিছু মানুষ ঠকেছিল, আর যারা টাকা দিয়েছিল, যে বিশ্বাসী যে এজেন্টদের, তারা কিন্তু সবকিছু হারিয়ে ফেলেছে। এটাও জনরোষ সেখানে তৈরি হয়েছিল। তারপর ইনভেস্টিগেশন, আমাদের একটা অসুবিধা হচ্ছে, লং আর্ম অফ দ্য ল, আর ইনভেস্টিগেশন মানে ইনভেস্টিগেশন প্রসিডিওরটা ইজ ভেরি টিডিয়াস, ভেরি টেনুয়াস। এটা মানুষ বিরক্ত হয়েছে, যে কারণে ডাক্তারদের বিরুদ্ধে সেই জনরোষটা হয়তো হয়নি। আবার আরজি কর, সেখানেও একটা জনরোষ হয়েছিল, যদিও সেখানে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, জনরোষ হয়েছিল। ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ছিল, বেদনাদায়ক ঘটনা ছিল, এটা অস্বীকার করার নেই। তার সাথে যে কিছু রাজনৈতিক কাজ হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে যে কিছু করা হচ্ছিল, সেটা হয়তো মেনে নেওয়া যায় না, কিন্তু জনরোষ তৈরি হয়েছে, এটা অস্বীকার করার নেই। আজ এই জনরোষ কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয়, যুক্তিসঙ্গত নয়, এটা আইনিও নয়, আইন এই বৈধতা দেয়নি। তোমরা প্রতিবাদ করো শান্তিপূর্ণভাবে, প্রতিবাদ বিভিন্ন জায়গায় করো। নেলসন ম্যান্ডেলা জেলে থেকেও যে প্রতিবাদটা করেছেন, সারা বিশ্বে সেটা সাড়া জাগিয়েছে। গান্ধীজি যে প্রতিবাদটা করেছিল, সেটাও বিশ্বজুড়ে যে সাড়া জাগিয়েছে। প্রতিবাদ বিভিন্ন রকম ভাবে করা যায়, সেখানে মানুষ আসে, এই জায়গাগুলো আমাদের বোঝার দরকার। কিন্তু জনরোষ করে একটা এক্সকিউজ দিয়ে
আমি আমার আইনের শাসন দেখাতে পারছি না বা অকৃতকার্য হচ্ছি বা আমি এতটাই অকর্মণ্য পাচ্ছি না, সেইটা কিন্তু ঠিক নয়। জনরোষকে আইনি বৈধতা দিয়ে দিলে সেটা কিন্তু একটা সংবিধানের ওপর আক্রমণ হবে, আর সামাজিকভাবে মানুষের চেতনার কিন্তু স্খলন হবে, নৈতিকতারও হবে, চেতনারও হবে। This cannot be allowed. We have to be enlightened by the intellectual class. The government cannot sit and watch. এটাও কিন্তু কারণ, সরকারকে কিন্তু আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তাহলে জনরোষ কমবে। কিন্তু জনরোষের বিভিন্ন উদাহরণ সারা বিশ্বে দিলাম, যা যা ঘটেছে সেটা আটকেও গেছে। যে দেশে জনরোষ হতো তারা এখন পিসফুল মার্চ করছে, তার মধ্যে ভায়োলেন্স চলে গেছে। জনরোষ আর মব ভায়োলেন্স যখন একত্রিত হয়ে যায় তখন পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ দিকে যায়। সুতরাং আমার দাওয়াই একটাই, কোনো সরকার নিজের দায়িত্ব এড়াতে পারে না এই জনরোষ বলে। জনরোষকে আঁকড়ে ধরে জাস্টিফাই করার কোনো জায়গা নেই। সেই জায়গায় সরকারকে আরো বড় ভূমিকা পালন করে, প্রশাসনকে সঠিকভাবে ব্যবহার করে জনরোষকে আটকাতে হবে, মানুষকে বোঝাতে হবে। সুতরাং অরিন্দমের দাওয়াইতে এই দাওয়াই থাক, শান্তিপূর্ণ আন্দোলন হোক, তাতে কোনো অসুবিধা নেই। মানুষের ওপর ক্ষোভ আর মানুষকে আমি মারতে যাচ্ছি, মেরে ফেলতে যাচ্ছি, সেই আক্রোশ, সেই আবেগ, সেইটা যেন সংকুচিত হয়। তাতে সমাজের লাভ, আমাদের চেতনার জাগরণ হবে এবং আমাদের মনন, যেটা সবসময় আমাদের থাকে একটা হিউম্যানিটেরিয়ান সাইড, সেইটা কিন্তু বলবৎ থাকবে। একটাই কথা, জনরোষ নয়, প্রতিবাদ হোক শান্তিপূর্ণ। জনরোষ ভারতবর্ষে যেন না হয়। আইনি বিষয়গুলো দেখা, আইনটাকে আমরা আঁকড়ে ধরব, আইনটা যেন অগ্রাধিকার পায়, তাতেই জনরোষ কমবে। জনরোষের পেছনে কিছু উস্কানিমূলক ফোর্স থাকে, মুর্শিদাবাদেও যেরকম দেখা গেছে একটা ফোর্স থাকে, কেউ টাকা দিয়ে করায়, কেউ উস্কানিমূলক বক্তব্য থেকে করে, যেটা কাশ্মীরেও হয়েছে। এটাও কিন্তু জনরোষ হয়েছে, পণ্ডিতদের তাড়িয়ে দেওয়াটাও কিন্তু জনরোষ হয়েছে। সেটা আটকানো প্রয়োজন। যদি কড়া দাওয়াই দিতে হয়, দিতে হবে। অরিন্দমের দাওয়াইতে আজ এইটুকুই। ভালো থাকুন সবাই, এনকে ডিজিটাল দেখতে থাকুন। প্রবীর বাবু আর তার টিম সারাদিন কাজ করছেন, বিভিন্ন অনুষ্ঠান আনছেন, যথেষ্ট ভালো অনুষ্ঠান, যেগুলো আপনাদের অনেক বেশি জানাচ্ছে। সারা বাংলার রাজনীতি বলুন, সারা ভারতের রাজনীতি বলুন, এই নিয়ে তো আলোচনা হচ্ছে। রাজনীতি আমাদের জীবনের একটা অঙ্গ এবং সেটা এনকে ডিজিটাল করে যাচ্ছে। ভালো ভালো অনুষ্ঠান নিয়ে এনকে ডিজিটাল আসছে, আপনারা ছড়িয়ে দিন এনকে ডিজিটালকে। এনকে ডিজিটালের পরিচিতি আরো বাড়িয়ে যান। এনকে ডিজিটালকে ধন্যবাদ জানাই, আমাকে এই অনুষ্ঠানে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। অরিন্দমের দাওয়াইতে অরিন্দম আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে। আবার দেখা হবে পরের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। কেউ যেন কারুর রোষানলে না পড়ে। আদালত আছে, আইন আছে। ধন্যবাদ।